ইসলামের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র পরিচালিত হয় তাহলে এর মধ্যে বসবাসরত বিধর্মীরা কোনো জুলুম অত্যাচারের শিকার হবে। বরং গোটা পৃথিবীর ইতিহাসে যদি কোনো ধর্মর মানুষেরা সবচেয়ে বেশি নিরাপদ এবং শান্তিতে বসবাস করে থাকে, করার ইতিহাস থাকে, সেটা কেবল ইসলাম শাসিত রাষ্ট্রের ভিতরে তারা সবচেয়ে বেশি শান্তিতে বসবাস করেছে। যেসব আলোচনা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই দেশ, এই জাতি একটা যথেষ্ট জটিল পরিস্থিতির ভিতরে পড়েছে। আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল হিসাব নিকাশের মধ্যে পড়ে গিয়েছি, যেখানে বিভিন্ন শক্তিশালী দেশের অনেক বড় বড় স্বার্থ জড়িত। এখানে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী অনেক বড় দেশ ভারত আছে, যারা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি এই বাংলাদেশের অস্তিত্বের জন্য। তাদের আঞ্চলিক আধিপত্যবাদ, হিন্দুত্ববাদী প্রকল্প এবং বাংলাদেশের উপরে আবার নিয়ন্ত্রণ স্থাপনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জানি মিয়ানমারের গৃহযুদ্ধ এবং একে কেন্দ্র করে নানা হিসাব নিকাশ চলছে। যুক্তরাষ্ট্র এবং চীনের নয়া স্নায়ু যুদ্ধ এবং এর অংশ হিসেবে মিয়ানমার কেন্দ্রিক প্রক্সি ওয়ারের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা জানি আমাদের পাহাড়ে বিভিন্ন রকম সশস্ত্র গ্রুপ রয়েছে, তারা নানাভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এই সবগুলো বিষয় আমাদের দেশের সামনে একটা দীর্ঘমেয়াদী ক্রাইসিস নিয়ে এসছে। এটা তো আমরা আমাদের কিছুটা এক্সটার্নাল বিষয়গুলো বললাম। আমরা যদি ভেতর থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই আমাদের সমাজেও ব্যাপক ধরনের ক্রাইসিস আছে। আমাদের নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাওয়া, পরিবারগুলো ভেঙে যাওয়া এবং আপনার নানা রকম নেশা, হিরোইন, গাঁজা থেকে শুরু করে এরকম আপনার নৈতিক শক্তির অধঃপতনের যে সকল উপকরণ আছে, এই উপকরণগুলো আমাদের সমাজে বিদ্যমান। তার মানে হলো একটা দেশ যদি বাহিরের থেকে নানা রকম হুমকির মুখে থাকে এবং ভিতর থেকে যদি সে তার নৈতিক শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে, তখন ক্রাইসিস অত্যন্ত জটিল রূপ লাভ করে। আমরা যদি এখন চিন্তা করি যে আজ থেকে 20 বছর পরে বা 30 বছর পরে আমাদের এই অঞ্চলের পিকচারটা কেমন দাঁড়াবে, সেটা যদি আমরা দেখতে চেষ্টা করি, তাহলে কিন্তু সেখানে আমরা এই ক্রাইসিসটা আরো অনেক বড় করে দেখতে পাই। এখানে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যদি থেকে থাকে তাহলে তো স্পষ্ট, আর যদি না থাকে তাহলে করতে হবে যে দেখুন, আমাদের এই দেশের বয়স 54 বছর। 54 বছর পরে এসে আমরা আসলে কি দেখতে পেয়েছি? আমরা কি আমাদের প্রবলেমগুলো আসলে সলভ করতে পেরেছি? পারিনি। যদি আমরা প্রবলেমগুলো সলভ করতে না পেরে থাকি বিগত 54 বছরের নানা সরকার, নানা পলিসি, নানা নীতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চয়ই যদি আমরা এই বিগত 54 বছরে যেভাবে ছিলাম, যেভাবে ভেবেছি, সেই একই ফরম্যাটে একই চিন্তায় ভাবতে থাকি, তাহলে আমরা আমাদের সামনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝতে হবে আমরা কি আসলে খেলোয়াড় হতে চাই নাকি বড় বড় খেলোয়াড়দের ঘুঁটি হয়ে থাকতে চাই। এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। সো এইখানে এসে আমরা যদি দেখি যে আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের দেশটাকে একটা মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি দর্শনটা কি হবে? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফিলসফি অফ দিস স্টেট? কি হবে? আমি আমাদের এখানে যে নিরাপত্তা বিশ্লেষণের ভিতরে অনেকগুলো বিষয় এসেছে, আমি দেখেছি। এখানে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, ইট ইজ লাইক আমরা একজন ব্যক্তি কতটা শক্তিশালী হবে সেই আলোচনা করছি, কিভাবে সে তার শত্রুকে মোকাবেলা করবে সে আলোচনা করতে এসে আমরা আলোচনা করছি যে হ্যাঁ, তার হাত কতটা, ডান হাত কতটা শক্তিশালী হবে, বাম হাত কতটা শক্তিশালী হবে, পা কতটা শক্তিশালী হবে, চোখের পাওয়ার আমার কেমন লাগবে। বাট উই আর নট টকিং অ্যাবাউট দ্য স্পিরিট। কি স্পিরিটের ভিত্তিতে তার এই হাত, তার এই পা, তার চোখের পাওয়ার সবকিছু পরিচালিত হবে, সেটা যদি আমরা নির্ধারণ করতে ভুল করি, তাহলে অ্যাকচুয়ালি এই হাত, এই পা এগুলো কাজ করবে না আলটিমেটলি। সো হোয়াট ইজ দ্যাট স্পিরিট? আমাদের সেই জাতীয় দর্শন, ন্যাশনাল ফিলোসফি কি, যেটার ভিত্তিতে আমাদের জাতিটা নির্মাণ হবে, যেটার ভিত্তিতে আমাদের জাতীয় ঐক্যমত্য গঠিত হবে,
সেই ফিলোসফি কি, এটাকে যদি আমরা সলভ করতে না পারি, আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সলভ করতে পারবো না। আমরা এমন অনেক প্রোগ্রাম করব, আরও প্রোগ্রাম করব, অ্যান্ড উই উইল বি ডুইং কনসিস্টেন্টলি। আলটিমেটলি আমরা সেখানেই থাকবো যেখানে আমরা ছিলাম। ঠিক এই জায়গাটাতে এসে আমি যে পার্সপেক্টিভ থেকে এখানে কথা বলতে এসেছি, সেটা আমি খুঁজে পাই, সেটা হলো ইসলামের গুরুত্ব। ঠিক এই জায়গাটাতে এসে একটা জনশক্তি, একটা জনগোষ্ঠী যদি শক্তিশালী হিসেবে উঠে দাঁড়াতে চায়, তাহলে তাদের একটা গ্রুপ আইডেন্টিটি লাগে, একটা কালেকটিভ আইডেন্টিটি লাগে, একটা সোশ্যাল কোহেশন বা সামাজিক একটা সংহতি লাগে, একটা একাত্মতার বোধ লাগে, একটা কালেকটিভ স্পিরিট লাগে, যেটাকে পুঁজি করে, যেটার উপর নির্ভর করে একটা জাতি উঠে দাঁড়ায়, একটা জাতি তার সভ্যতা নির্মাণ করে। সো এই কালেকটিভ স্পিরিট, এই সোশ্যাল কোহেশন তাকে শক্তি যোগায়। আমাদের সেই কালেকটিভ স্পিরিটটা কি, সেটাকে আমরা নির্ধারণ করতে পেরেছি কিনা। আমরা জানি ইবনে খালদুনের কথা, উনি এটাকে আসাবিয়া বলেছিলেন। আসাবিয়ার দুইটা অর্থ আছে, একটা নেগেটিভ অর্থ আর একটা পজিটিভ অর্থ। উনি এখানে পজিটিভ অর্থে বলেছিলেন। নেগেটিভ অর্থ হলো আসাবিয়া, যেটা জাতীয়তাবাদ, অর্থাৎ সে তার কোনো একটা সীমানা বা কোনো কিছুর ভিত্তিতে নিজেকে উন্নত মনে করে এবং অন্যকে আদারিং করে, খারাপ মনে করে, যেটা খারাপ জাতীয়তাবাদ। কিন্তু উনি বলেছিলেন মূলত এটা পজিটিভ জাতীয়তাবাদের অর্থে, যে একটা জাতি যে বিশ্বাসের ভিত্তিতে উঠে দাঁড়াবে। শুধু ইবনে খালদুন না, আপনারা যদি ওয়েস্টার্ন অনেক ফিলোসফার দেখেন, তারাও অনেক এরকম কথাবার্তা বলেছেন। আপনারা যদি এমিল দুরখাইম, যিনি সোশিওলজির জনক যাকে বলা হয়, তিনিও এমন কথা বলেছেন যে শেয়ার্ড বিলিফ, আইডিয়াস অ্যান্ড মোরাল, আপনার যে এথিক্স, এগুলো যদি আমাদের না দাঁড়ায়, কালেকটিভ কনসাসনেসের কথা বলেছেন। আমরা জানি যে আরও অনেক ওয়েস্টার্ন ফিলোসফার। এই বিষয়গুলো আমাদের কি, এটা কি আমরা নির্ধারণ করতে পেরেছি, সলভ করতে পেরেছি? যদি না পারি, তাহলে আমরা আমাদের জাতীয় সমস্যাগুলো অ্যাকচুয়ালি সমাধান করতে পারবো না। আমরা অনেক সময় ভাবতে পারি যে আপনি যে এই কথাগুলো বলছেন, এইটার বিপরীতে আমরা ওয়েস্টার্ন কিংবা অন্যান্য দেশগুলোতে যদি আমরা দেখি, এরকম কোনো ফিলোসফি ছাড়া তারা তো দাঁড়িয়েছে, তারা আপনি কেন পারবেন না? আমাদের এটা খেয়াল করে একটু বোঝা দরকার যে ওয়েস্টার্ন সোসাইটিতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা তাদের যে রিলিজিয়ন আছে, এটা ডেট এক্সপায়ার্ড, তাদের যে ধর্ম আছে, এটা ডেট এক্সপায়ার্ড। এবং পৃথিবীর আরও অন্যান্য জায়গাতে যে সকল ধর্মগুলো আছে, এই ধর্মগুলো রাষ্ট্রকে নির্মাণ করার জন্য যে উপাদান দরকার, যে আপনার বিশ্বাস, চিন্তা এবং আপনার যে অবকাঠামো দরকার, এই ধর্মগুলোর ভিতরে তা নাই। এটা একমাত্র ইসলাম, যার ভিতরে একটা রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রূপে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় বিধি, বিধান, নীতিমালা, আইন কানুন, অ্যান্ড অন টপ অফ দ্যাট ওই স্পিরিটটা আছে, যেটা একটা জাতিকে দাঁড় করাতে সাহায্য করে। সুতরাং আমাদেরকে এই জায়গাতে আবারও ফিরে আসতে হবে। আমাদের জাতীয় মূল্যবোধ বা জাতীয় আদর্শ কি, কিসের ভিত্তিতে জাতিটা নির্মাণ হবে? আমরা জানি এই দেশের 90% মুসলমান, কিন্তু এরপরেও আমরা এই রাষ্ট্রের কথা যখন বলতে যাই, তখন আমরা আমরা যদি ধরি, আমরা আজকে এখানে যে ঘোষণাটা আমরা লিখেছি, আমরা বলছি যে জাতির অর্থনৈতিক মুক্তি, এই রাষ্ট্রটাকে যখন আমরা শেপ দিচ্ছি, রাষ্ট্রের পিকচার বা রাষ্ট্রের যে ধরন, এটাকে যখন আমরা নির্মাণ করছি, তখন কিন্তু আমরা বলছি না যে এটা মুসলিম রাষ্ট্র, এটা মুসলিম দেশ। এই কথাটা বলতে আমরা অনেক সময় সামহাউ আনইজি ফিল করছি। আমরা জানি, আমরা এটা ধারণ করি, কিন্তু আমরা মুসলিম, আমাদের ইসলামকে আমরা ধারণ করি, কিন্তু এমন একটা প্রেশার অদৃশ্য আমাদের উপরে ক্রিয়েট করে রাখা হয়েছে যে রাষ্ট্রীয় পরিসরে আমরা এটা বলতে আনইজি ফিল করি এবং মনে করি আমি যদি এটা বলি আমাকে আদারিং করা হবে, আমাকে মার্জিনালাইজ করা হবে। এই প্রেশার আমাদের উপরে ক্রিয়েট করে রাখা হয়েছে। এই জন্য আমরা যখন ধর্মের প্রসঙ্গ আনি, এই কথাটা বলতে পারি না। আমি জানি আপনারা বিলিভ করেন, কিন্তু আপনারা বলতে অনেক সময় সাহস করেন না। বাট আমাদেরকে এই বাধা ভেঙে এই সাহসটা দেখাতে হবে। এই জাতি একটা 90% মুসলমানের জাতি। ইসলামের ভিতরেই, এই জাতির ভিতরে অন্যান্য বিধর্মী কিংবা অন্যান্য ধর্মের অনুসারী যারা থাকবে, তারা কিভাবে বসবাস করবে, তাদের নাগরিক অধিকার কি হবে, তাদের নীতিমালা কি হবে, ইসলামের ভিতরের পূর্ণাঙ্গ আলোচনা আছে। বিষয়টা এমন নয় যে ইসলামের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এর মধ্যে বসবাসরত বিধর্মীরা কোনো জুলুম, অত্যাচারের শিকার হবে। বরং
গোটা পৃথিবীর ইতিহাসে যদি কোনো ধর্মর মানুষেরা সবচেয়ে বেশি নিরাপদ এবং শান্তিতে বসবাস করে থাকে, করার ইতিহাস থাকে, সেটা কেবল ইসলাম শাসিত রাষ্ট্রের ভিতরে তারা সবচেয়ে বেশি শান্তিতে বসবাস করেছে। কিন্তু স্টিল আমরা আমাদের এই সমাজে এটা বলতে পারছি না যে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে, রাষ্ট্রচিন্তার জায়গাতে ইসলাম ইজ দি মেইন কোশ্চেন। যতক্ষণ পর্যন্ত আপনারা এই কোশ্চেন সলভ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রাষ্ট্রীয় কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। ইসলামকে আদারিং করে রেখে, ইসলামকে সাইডে রেখে আপনি সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন, ইট উইল ক্রিয়েট মোর প্রবলেম, অ্যান্ড ইট উইল বি ক্রিয়েটেড কনসিস্টেন্টলি মোর প্রবলেমস। একটার পর একটা প্রবলেম সৃষ্টি করবে, সমাধান করতে পারবেন না। সুতরাং আমি বলতে চাই, আমরা যখন জাতীয় নিরাপত্তা আপনি আপনার নীতিমালা প্রণয়ন করছেন, সেখানে যদি আমরা ইসলামকে আনতে না পারি, ইসলামের কথা যদি বলতে সাহস করতে না পারি, তাহলে আমরা আসলে বিগত 54 বছর যেখানে ছিলাম আগামী দিনেও সেখানে থেকে যাব। সুতরাং আমি আশা করব যেখানে আমরা যারা আছি, উই আর দেয়ার এনাফ, যে ওই রকম সাহসী মানুষ এখানে আছি যারা কোনো প্রেশার বা কোনো চাপে পড়ে ইসলামকে, ইসলামকে, ইসলামপন্থীদেরকে রাষ্ট্রীয় পরিসরে আদারিং করার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা ভেঙে দিব এবং আমরা আমাদের জাতীয় সত্তা নির্মাণে 90% মুসলমানের দেশে ইসলামকে ফিরিয়ে আনবো। যদি আমরা আনতে পারি, ইনশাল্লাহ আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন এবং আমাদের জাতীয় সমস্যাগুলোর সমাধানের জন্য যোগ্য করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।